আমরা দ্বিতীয় দিনের মতন ক্লুজ নিপোকা শহর এবং তার আশেপাশে ঘুরতে বেরিয়েছি। আমরা যে পথ ধরে হেঁটে যাচ্ছি এটি ক্লুজ নিপোকার বিশ্ববিদ্যালয় এবং একাডেমিক প্লেস। এখানে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় আছে। একটা কথা বলে রাখা ভালো, ক্লুজ কিন্তু এর বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বিখ্যাত, অর্থাৎ অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখানে আছে, যে কারণে এটা অনেকটাই ভাইব্রেন্ট সিটি। এখানে সারা পৃথিবীর থেকে স্টুডেন্টরা পড়তে আসে। স্টুডেন্ট সিটি বা ইউনিভার্সিটি সিটি বলে এই এলাকার গুরুত্ব একটু ভিন্ন, এবং এটা অবশ্যই কালচারাল হাব অর্থাৎ সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও কিন্তু অনেকে চিহ্নিত করে থাকে, কারণ এখানে একটা বিশ্ববিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে থাকে ক্লুজ নেপোকাতে, যেখানে সারা পৃথিবীর থেকে বিভিন্ন সাংস্কৃতিক কিংবা যারা চলচ্চিত্রকার, চলচ্চিত্র বোদ্ধারা এখানে একত্রিত হয়। আগেই বলেছি যে এটি ট্রান্সিলভানিয়া তার ক্যাপিটাল হিসেবে কাজ করে, বা তারা এটা রাজধানী শহর হিসেবে এটা চিহ্নিত করা হয়। ক্লুজ নেপোকার যদি ঐতিহাসিক পটভূমি তুলে ধরা হয় তো দেখব যে এখানকার যে বিভিন্ন ধরনের স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু আপনার মেডিয়েভেলের সময় থেকে তৈরি করা। আমরা অনেকগুলো স্থাপনায় গিয়েছি, বা আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে, এগুলো কিন্তু অনেক পুরনো স্থাপনা। এবং এখানে মেডিয়াভিল অর্থাৎ মধ্যযুগীয় যে সময়ের স্থাপত্য শৈলী দেখা যায়, মানে তো তখন যখন স্থাপন করা হয়েছে সেগুলো কিন্তু এখনও আছে, যদিও বা রিনোভেট করে এটাকে মজবুত করা হয়েছে। মধ্যযুগের বা 1400, 1500, 1600 শতকে যে ভবনগুলো গড়ে উঠেছে সেগুলো এখানে স্থানীয় দর্শনীয় ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসাবে পরিগণিত হয়ে থাকে। এইখানে যে বিখ্যাত আর্কিটেকচারাল ভবনগুলো রয়েছে তার ভিতরে যেটা অবশ্যই রেনেসা এবং মেডিয়াভিল এবং বারুক এবং গথিক স্টাইলের, যেটাকে ওরা চিহ্নিত করা হয় করে থাকে, তার ভিতরে সান মিশেল চার্চ, এটা খুবই সেন্ট মিশেল চার্চ এটা বিখ্যাত, অ্যান্ড ব্রামফি প্যালেস যেটা, সেটাই এখন আর্কিওলজিক্যাল একটি ভবন হিসেবে ব্যবহৃত হয়। এবং বিভিন্ন ধরনের গথিক আপনারা দেখতে পাবেন যে নানা ধরনের গথিক স্টাইলের ভবন কিন্তু সেখানে আছে। এখানকার অ্যাটমসফিয়ারটা তুলনামূলকভাবে বুখারেস্ট বা ব্রাসফের মতনই ভাইব্রেন্ট বা খুবই কালারফুল লাইফ এখানে, যেহেতু নানা ধরনের মানুষ এখানে আসে ব্যবসা বাণিজ্য কিংবা পর্যটনের স্বার্থে। তো এই মানে, এবং আরেকটা বিষয় হচ্ছিল এই ক্লুজ নেপোকা এই স্থানটি ট্যুরিস্টদের জন্য অত্যন্ত নিরাপদ। সামনে একটি ভবন বা গেট দেখা গেল, আসলে এই গেটটি কিন্তু একটা স্কুলের গেট এটা, এবং ওই গেটটা কিন্তু অনেক পুরনো, যে কারণে ওরা কিন্তু এটা প্রিজার্ভ করেছে। যাই হোক, এখানকার প্রাকৃতিক যে দৃশ্যগুলো আমরা দেখেছি সত্যি এটি মনে রাখার মতন এবং মনোমুগ্ধকর, এবং প্রাকৃতিক নৈসর্গিক যে সৌন্দর্য এই ক্লুজ নেপোকা এবং তার আশেপাশে দিয়ে, সেটি চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। আমি বলছিলাম যে এখানে যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কথা, সেটা ট্রান্সলভানিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবং আরেকটি জিনিস হয় এখানে ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান কনসার্ট এখানে অনুষ্ঠিত হয়। আমি ডেটটা ঠিক মনে করতে পারছি না, কিন্তু খুব সম্ভবত সামার টাইমের কোনো একটি সময় এই দুটি ফেস্টিভ্যাল এখানে হয়ে থাকে আর কি। এখানে খাবারগুলো আসলে খুবই উপাদেয় এবং খুব যে বেশি দাম তা না, তবে ক্লুজ নেপোকা কিন্তু দেখা গেছে যে বুখারেস্ট কিংবা কনস্টান্টা বা ব্রাসov থেকে কিছুটা সব মানে মূল্যগুলোর একটু দাম একটু বেশি। বেশি হওয়ার কারণই হলো যে এখানকার মানুষের পার ক্যাপিটা ইনকাম কিন্তু রেস্ট পার্ট অফ দ্য রোমানিয়ার থেকেও বেশি, তো সেটি একটি কারণ হতে পারে। এছাড়া টুরিস্টিক বা ব্যবসায়িক কেন্দ্র হিসাবেও কিন্তু এটা দামটা বাড়তে পারে বলে আমার মনে হয় আর কি।
আর এখানকার সামারের সময়ের যে তাপমাত্রাটা থাকে খুবই সুন্দর। আমরা যখন এসেছিলাম তখন এখানে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং এপ্রিল মাসে। এবং আমাদের পুরো এই সফরের সময় পুরোটা সময় জুড়েই কিন্তু তাপমাত্রা 24-এর উপরেই থেকেছে। তো 24 থেকে 32 এর মাঝামাঝি যে কোনো একটি তাপমাত্রা থেকেছে। রাতের দিকে কিছুটা তাপমাত্রা মাঝে মাঝে কম হয়, এবং আমরা সেটা আসলে অনুভব করিনি, যেহেতু হোটেলের ভিতরে মানে তাপ নিয়ন্ত্রণ এটা হচ্ছে ব্যবস্থা ছিল। ছোট ছোট এখানে কিন্তু মানে একটি এয়ারপোর্ট, যেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা দিয়ে আমরা এখানে প্রবেশ করেছিলাম, এটা শহর থেকে খুব যে বেশি দূরে তা না। এবং বাস নেটওয়ার্ক খুবই ওয়েল কানেক্টেড, ট্রাম আছে। তো মানে চমৎকার একটি, মানে আপনি এখানে 3 দিন থেকে 4 দিন বা 2 দিনও এখানে থেকে আপনি এখানকার টুরিস্টিক যে অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো আপনার কভার করতে পারেন আর কি। আমি বলছিলাম যে এখানে এটি কিন্তু একটা অর্থনৈতিক হাব, অর্থাৎ রোমানিয়ার বিভিন্ন ধরনের আইটি, এডুকেশন, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখান থেকে পরিচালিত হয়ে থাকে। এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল যে কর্পোরেশনসগুলো আছে, বিশেষ করে টেকনোলজিক্যাল ইনোভেশন সেন্টার, বিশেষ করে এখানে কিন্তু তারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু অফিস খুলেছে, কিংবা এখানে কিন্তু তাদের একটা প্রোডাকশন হাব মতন করেছে। এবং এখানে যেহেতু তুলনামূলকভাবে ইউরোপের অন্যান্য স্থান থেকে হিউম্যান রিসোর্স কম মূল্যে আপনার এটা হায়ার করা সম্ভব, সে কারণে এখানে কিন্তু সেটি খুবই দ্রুততম সময়ের ভিতরে এখানকার যে প্রফেশনাল লাইফটা বা কর্পোরেট লাইফটা কিন্তু ইনক্রিজ করছে। এবং রোমানিয়া ওয়েস্ট পার্ট অফ দ্য ইউরোপ থেকে ডেভেলপিং কান্ট্রি হিসাবে এরা দ্রুততম সময়ের ভিতরে কিন্তু অনেক কিছু উন্নতি করছে, যে কারণে এখানকার রাস্তাঘাট, বিভিন্ন জিনিস, বিভিন্ন যে স্থাপনাগুলো, সবগুলো কিন্তু নতুনের মতন মনে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং তারা চায় যে তারা খুব দ্রুততম সময়ের ভিতরে ওয়েস্টার্ন ইউরোপের মতনই যাতে তাদের একটি চেহারা তৈরি হয়। এটা একটু রোমানের একটি ইতিহাসের কথা আসলে উল্লেখ করার প্রয়োজন আছে। 1892 খ্রিস্টাব্দে আহ, একটা সময় ট্রান্সিলভেনিয়ার একটি বড় অংশই অস্ট্রিয়া এবং হাঙ্গেরির আওতাধীন ছিল। তো সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেই সময় রোমানিয়ার যে রাজা ছিলেন বা কিং ছিলেন, উনি হাঙ্গেরিয়ান অস্ট্রিয়ানদের সাথে বিভিন্ন ধরনের কনফ্লিক্টিং ম্যাটারগুলো রিজলভ করছিলেন। এর ভিতরে কিছু জাতীয়তাবাদী রোমানিয়ান, যারা তাদের অধিকারের জন্য সোচ্চার হচ্ছিলেন, তারা একটি পিটিশন দায়ের করে। এবং সেই পিটিশনটা 1894 সালে যে পিটিশনটা করা হয়েছিল, সে পিটিশনটাতে ছিল যে রোমানিয়ান এথনিক যারা আছে তাদের অধিকার যেন ফেরত দেওয়া হয় বা সমুন্নত রাখা হয়। তো সেই সময়কার মানে বুদাপেস্টে একটি কোর্ট বা আদালতে যারা পিটিশনার ছিল তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তাদের যারা এই পিটিশনসটা করেছিল, এবং তাদেরকে জেলে কয়েদ করা হয়, এবং নানা ধরনের হ্যারাসমেন্ট করা হয়। এই যে জাতীয়তাবাদী রোমানিয়ান, এদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ক্লুজে একটি মনুমেন্ট তৈরি করা হয়েছে, যেটি শহরের কেন্দ্রস্থলে আছে। এটি 1892 সালের থেকে শুরু হয়ে যে পিটিশন বা তাদের যে এথনিক প্রোটেস্ট, সেটাকে সম্মান জানিয়ে এই মনুমেন্টটা স্থাপন করা হয়েছে। এই ঘটনাটা ঘটেছিল 1894 সালের এপ্রিলের 25 থেকে মে 4 তারিখের এর ভিতরে। এবং তাদেরকে বের করে নিয়ে আসার জন্য রোমানিয়ার তৎকালীন যে রাজা ছিলেন, ক্যারল I, উনি ইন্টারভিন করেন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এবং এটিকে সিম্বলাইজ করা হয় রোমানিয়ান মানুষদের স্পিরিট অফ স্যাক্রিফাইস হিসেবে। এটি ক্লুজের পুরনো একটি ভবন। বর্তমানে এটি আর্ট মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা ভেতরে প্রবেশ করে বিভিন্ন আর্ট ওয়ার্কগুলো দেখেছি, কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ বলে আসলে ছবিগুলো দেখানো সম্ভব হয়নি।
This is actually shop of old clothes. So this is also part of Clue's sustainability action. So there there are many old cloth shop here. So you can purchase the old cloths or any other costume in cheap price, and it is also minimizing of purchasing any new clothes, and it is also part of carbon emission project of Clues. So there are many shops here, and this kind of shop is popular among the citizen of this Clues city. এটা birthplace of Stephen Boskai, 1557, the future Prince of Transylvania in second half of the 19th century. The first post office of the city operated here. তো এটা এটা বোধহয় আরেকটা চার্চ। You're right.
E fingono la prima cosa della lista, io non scaso male morto. Cine, cine? Dai. Da? ক্লুজ নেপোকা স্টেশনে আমরা এসেছি। এটা অনেক পুরোনো একটা স্টেশন। তো এই স্টেশনের একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগলো এবং বিষয়টি অত্যন্ত অসাধারণ। আমরা বিভিন্ন ধরনের ভেন্ডিং মেশিন দেখেছি, যেমন তৈরি খাবার কিংবা বিভিন্ন ড্রিঙ্কসের ভেন্ডিং মেশিন। আমি এই প্রথম বইয়ের একটি ভেন্ডিং মেশিন, অর্থাৎ আমি
বই এখানে রাখা আছে, বিভিন্ন ধরনের বই এবং দামগুলো দেওয়া আছে। যে কেউ এখানে পেমেন্ট করে ক্যাশে পেমেন্ট করতে পারে এবং সেই সাথে ব্যাংকে কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সে এখানে বই ক্রয় করতে পারে। তো এখানে সবই বেশিরভাগই দেখা যাচ্ছে যে রোমানিয়ান ভাষায়, এবং লেখকের বই এখানে ওপেনলি বিক্রি হচ্ছে মেশিনের মাধ্যমে। তো এটি আমি আসলে প্যারিসেও দেখিনি বা ইউরোপের অন্য কোথাও দেখিনি। রোমানিয়াতে আমি এই ভেন্ডিং মেশিনটি দেখলাম এবং আমাকে খুবই অবাক করেছে। এবং বইয়ের প্রতি যে মর্যাদা এবং এটি যে গ্রাহকের কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থাপনা, এটা আসলেই প্রশংসনীয়। সেই সাথে এই ধরনের ভেন্ডিং মেশিনগুলো বা বইয়ের মেশিনগুলো রাখার মাধ্যমে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টিতেও কিন্তু এটি কাজ করছে। আমরা ক্লুজের রেল স্টেশনে, আমরা এখন ক্লুজ থেকে মানে ক্লুজ নেপাকো যে স্টেশনটা আছে সেখান থেকে আমরা ব্রাসোভের দিকে যাব। আর ব্রাসোভে যেতে আমাদের প্রায় 7 ঘন্টা সময় লাগবে। আর আমাদের খরচ পড়েছে 94 পার পারসন। এটা ক্লুজের যে মূল স্টেশন সেটা। এই ট্রেনটাই আমাদেরকে নিয়ে যাবে। এটা একটা আঞ্চলিক ট্রেন, সিএফআর বলে। তুলনামূলকভাবে সেটা একটু কম দামে, বলা চলে যে প্যারিস, জার্মানি কিংবা স্পেনের তুলনায় এই ট্রেনটা অনেক কম টাকা টিকিট কেনা যায় আর কি। তো আমাদের এই 2 দিনের ক্রুজ ভ্রমণের শেষে আমরা ব্রাসোভের দিকে যাব। ব্রাসোভ হয়ে বুখারেস্ট থেকে তারপরে আমরা কনস্টান্টা যাওয়ার চেষ্টা করব। আর ব্রানে যেটা বিখ্যাত ড্রাকুলার ক্যাসেলটা আছে সেখানে আমরা যাব বলে আশা করছি আগামীকাল সকালে। তো এই ট্রেন জার্নিটা রোমাঞ্চপূর্ণ, কারণ যে পথ ধরে এই ট্রেন যাবে সেই পথের ডানে বামে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থানগুলো আমরা দেখতে পাবো। আমরা এখন ট্রেনে উঠে যাচ্ছি। আসুন। এটি অনেক পুরনো ট্রেন।